দেশের চাহিদার প্রায় ৯৮% ওষুধই দেশেই উৎপাদিত হচ্ছে। বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হওয়া এই শিল্প এখন অন্যতম সম্ভাবনাময় খাত। অথচ উৎপাদন সক্ষমতা থাকলেও আইনি জটিলতায় আটকে আছে নতুন ওষুধের মূল্য অনুমোদন। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এতে আধুনিক এবং কার্যকর চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা। শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদন। তৈরি পোশাক শিল্পের পর দেশের সবচেয়ে সম্ভাবনাময় উৎপাদন খাত ওষুধ শিল্প। দেশের চাহিদার প্রায় ৯৮% পূরণ করে বিশ্বের ১৪০টিরও বেশি দেশে পৌঁছে যাচ্ছে বাংলাদেশের তৈরি ওষুধ। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বিশ্ব বাজারেও তৈরি হয়েছে আস্থার জায়গা। কিন্তু এই সাফল্যের আড়ালেই তৈরি হয়েছে এক বড় সংকট। কারখানায় উৎপাদন শেষ হলেও শত শত ঔষধ পৌঁছাতে পারছে না রোগীদের হাতে। ১৯৯৪ সালে ওষুধ মূল্য নির্ধারণের গ্যাজেট অনুযায়ী দেশের বাজারে মোট ১১৭ ধরনের ওষুধের মূল্য নির্ধারণ করে থাকে সরকার। তবে ২০২৩ সালে এই আইন পরিবর্তন হয়ে এই তালিকা হয়ে দাঁড়ায় ৭০০-তে। কার্যত এরপর থেকে এই আইন আর আলোর মুখ দেখেনি, যার ফলে এইসব বাজারে যে জীবন রক্ষাকারী ওষুধ রয়েছে সেইগুলো ওষুধের নতুন মূল্য নির্ধারণের যে তালিকা সেই চিঠি এখনও পড়ে রয়েছে দপ্তরে। শুধু তাই নয়, এইসব ওষুধের যে নতুন সংস্করণ সেই সংস্করণও আর আসতে পারছে না বাজারে, যার ফলে রোগী ও যারা ভোক্তারা রয়েছেন তারা উন্নত এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যেসব ওষুধ রয়েছে সেসব ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। মূল্য নির্ধারণের প্রশাসনিক আইনি জটিলতা ও ক্ষমতার পালাবদলে থমকে আছে বাজারজাতকরণের অনুমোদন। বর্তমানে ৬৯টি প্রতিষ্ঠানের ১১৪৪টি ওষুধ মূল্য নির্ধারণের অপেক্ষায় রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ সহ জটিল রোগের চিকিৎসা প্রার্থীরা। পুরনো অনেক ওষুধের মূল্য পুনর্নির্ধারণের আবেদনও প্রায় ২ বছর ধরে ঝুলে আছে। ডলার বিনিময় হার বৃদ্ধি, কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বাড়লেও মূল্য সমন্বয় করতে পারছে না কোম্পানিগুলো। ফলে কিছু ওষুধ বাজারে টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়েছে। কিছু আমাদের সিএনএস বর্তমান যুগে কোভিড পরবর্তী সময়ে নার্ভাস সিস্টেম রিলেটেড কিছু ডিজিজ বেরোচ্ছে, সেখানে কিছু নিউ ড্রাগ এসেছে। এই ড্রাগগুলো এফিকেসিটা কিছুটা বেটার এবং কিছু সাইড এফেক্ট কম থাকে। এটি হলো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়িক ক্ষতির চেয়েও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি থেকে রোগীদের বঞ্চিত হওয়ার ক্ষতি ঢের বেশি। বিশেষ করে এলডিসি উত্তরণের পর অনেক ঔষধ পেটেন্ট সুরক্ষার আওতার বাইরে চলে গেলে সেগুলো আর দেশে উৎপাদন সম্ভব হবে না, তাতে বাড়বে আমদানি ব্যয়। গত ইন্টারিমের সময় যে প্রাইস নির্ধারণ করা হয়েছে, সেই যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতাটা এখনও নিরসন হয়নি, যার ফলে এটার বহুমাত্রিক অসুবিধা তৈরি হয়েছে। এখন নতুন প্রোডাক্টের র মেটেরিয়াল, অ্যাক্টিভ র মেটেরিয়াল আমাদের কিন্তু ফ্যাক্টরিতে এক্সপায়ার হয়ে যাচ্ছে, কারণ নিউ প্রোডাক্টের অ্যাপ্রুভাল নাই। এখানে প্রাইস অ্যাপ্রুভাল না থাকলে আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডের সব কাজই স্থবির হয়ে যায়। এদিকে ঔষধ নিয়ন্ত্রক সংস্থা বলছে, সমস্যার মূল কারণ প্রশাসনিক ও আইনি জটিলতা। ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ অনুযায়ী মূল্য নির্ধারণের জন্য একাধিক কমিটির সুপারিশ প্রয়োজন, যার একটি কমিটি গঠন হলেও বাকি দুটি কমিটি এখনও গঠনই হয়নি। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনেও সংকট বেড়েছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির একটি রিটের কারণে কোর্ট থেকে একটা নির্দেশনা আসে, স্টে অর্ডার হয় হলো ইন্টারিম গভর্নমেন্ট যে গেজেট প্রকাশ করেছে সেই গেজেট নিয়ে মূল্য নির্ধারণের কাজের তখন বাধাগ্রস্ত হয়। এখন আমাদের হাতে বাকি শুধু মূল্য নির্ধারণ কমিটি আর সাব কমিটি। তবে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শেষে কয়েকদিনের মধ্যে সব আইনি জটিলতা কাটিয়ে কমিটি গঠন করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি এখন টেলিভিশনকে আরো বলেন, মন্ত্রিসভার অনুমোদন পেলে নতুন ওষুধের মূল্য নির্ধারণ করে বাজারজাত করতে আর কোনো জটিলতা থাকবে না। উই হ্যাভ ফর্মড আওয়ার কমিটি। যে লিটিগেশনটা আগের গভর্নমেন্ট আমলে ছিল, তাদের একটা মামলা ছিল, আমাদের একটা প্রজ্ঞাপন ছিল। উই আর গোয়িং টু উইথড্র দিস প্রজ্ঞাপন, তারা গোয়িং টু উইথড্র দ্য কেস। আমরা বসে আমাদের কমিটি করে দেওয়া হয়েছে, সেখানে 2 জন পর্যবেক্ষণ প্রাইভেট ফার্মাসিউটিক্যাল মেডিসিন কোম্পানিগুলির থাকবে, বসে মূল্য নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, 6 ক্যাটাগরির জীবন রক্ষাকারী ওষুধের দাম বাড়ানো হবে না। এর আগে চিকিৎসা সরঞ্জাম সহ প্রায় 120টির বেশি পণ্যে মূল্য নির্ধারণ করে কিছু ক্ষেত্রে দাম কমিয়েছে ঔষধ প্রশাসন। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। ইরানি ড্রোন হামলায় হরমুজ বন্ধের পর এবার হুতিদের হামলায় বন্ধের পথে লোহিত সাগরও। এতে নতুন সংকট তৈরি হয়েছে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে।
যার প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি তেলের আমদানিতে। লোহিত সাগর এড়িয়ে প্রায় 13,000 নটিক্যাল মাইল ঘুরে তেল আনতে হচ্ছে। এতে বাড়তি সময় যেমন লাগছে, তেমনি অতিরিক্ত খরচ হচ্ছে $5 মিলিয়ন। দেখুন হোসাইন জিয়াদের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী বন্ধের পর এবার নতুন করে হুতিদের হামলায় বন্ধের পথে লোহিত সাগরও। এ পথেই সৌদি আরব ও আরব আমিরাত থেকে তেল আমদানি করছিল বিপিসি। কিন্তু এবার সে পথও বন্ধ হয়ে গেল হুতিদের ড্রোন আক্রমণে। এতে অনিশ্চয়তায় পড়েছে বাণিজ্যিক জাহাজ চলাচল, যার সরাসরি ধাক্কা লেগেছে বাংলাদেশের জ্বালানি আমদানিতে। বিএসসি জানায় গত 23 জুলাই সৌদি আরবের ইয়ানবু বন্দর টার্গেট করে হুতিরা। সেখানে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে অপেক্ষা করছিল বিপিসির এমটি নিনেমিয়া জাহাজ। সৌদি কর্তৃপক্ষ জাহাজটিকে দ্রুত বন্দর ত্যাগ করতে বলে। স্বাভাবিক সময়ে লোহিত সাগর হয়ে 4000 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসত 13 থেকে 15 দিনে। কিন্তু এখন উল্টো পথে আফ্রিকা মহাদেশ ঘুরে 13,000 নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে হচ্ছে। এতে 34 দিন সময় বেশি লাগার পাশাপাশি খরচ বাড়ছে অন্তত $5 মিলিয়ন। ইয়ানবু পোর্ট কন্ট্রোল বললো যে জাহাজ এখানে রাখা যাবে না এবং সব তেলবাহী জাহাজকেই তারা ওখান থেকে ডিসচার্জ ওখান থেকে লিফট করতে বলেছিল। 1 লাখ টন তেল নিয়ে যদি কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন, কোনো ড্যামেজ বা স্পিলেজ বা স্পিল ওভার ইফেক্ট হয় বা কোনো কিছু হয় ধরনের, এটার ইন্টারন্যাশনাল কনসিকুয়েন্স 1 লাখ ক্রুড অয়েল যদি সমুদ্রে ভাসতে থাকে, এটা যে মানে ইরেপারেবল এবং অ্যাবসলিউটলি ক্যাটাস্ট্রফিক ইম্প্যাক্ট। শিপিং এজেন্ট জানান হুতির আক্রমণে জাহাজটি এ পথে আনতে নারাজ মালিকপক্ষ, তাই ঝুঁকি এড়াতে দীর্ঘ পথ বেছে নেওয়া হয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে খরচ আরও বাড়ার আশঙ্কার কথাও জানান তিনি। আমাদের একটা যেটা এস্টিমেশন ছিল অ্যারাউন্ড $5 মিলিয়ন মতো একটা এডিশনাল একটা এস্টিমেট আমরা করেছি যে অ্যাবাউট $5 মিলিয়ন। এটা মোর অর লেস, এটা তো আসলে একটু বুঝতে সময় লাগবে, কারণ এটা বাড়তে পারে কমতে পারে। শুধু তেলের সংকট নয়, যুদ্ধের কারণে এই পথে কন্টেইনার পণ্য পরিবহনও বন্ধ রেখেছে বিশ্বের বড় বড় শিপিং লাইনগুলো। ফলে বিভিন্ন বন্দরে আটকা পড়েছে রপ্তানি পণ্যবাহী হাজার হাজার কন্টেইনার। হরমুজটা একটা এন্ডেঞ্জার্ড একটা পজিশনে চলে গেল, যার কারণে আমরা মিডল ইস্টের যে কাভারেজটা সেটা পুরোপুরি আমাদের বন্ধ হয়ে গেছে। বিশেষ করে রেড সি অঞ্চলে যে কান্ট্রিগুলো, সেটার অনেকগুলো কার্গো, প্রায় আমাদেরও 1000 টিউজের মতো কার্গো যেটা কলম্বোতে পড়ে আছে, সেটা সৌদি আরব অথবা দুবাই এই জায়গাগুলোতে যাওয়ার কথা ছিল, সেটা যেতে পারছে না। সাম্প্রতিক সময়ে তেল নিয়ে পরপর 3টি জাহাজ আসায় আপাতত সংকট নেই বলে জানায় বিএসসি। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এতে বিকল্প উৎসের সন্ধান বা পরিশোধিত তেল বেশি কিনতে হতে পারে বিপিসিকে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। ছুটির দিনেও ব্যক্তিগত গাড়ি কিংবা সিএনজির দীর্ঘ লাইন ফিলিং স্টেশনের সামনে দেখা গেছে। তবে দীর্ঘ অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস মিলছে না গ্রাহকদের। দীর্ঘ অপেক্ষার পরও এই গ্যাস না মেলায় অনেক সিএনজি চালকরা ভোগান্তির শিকার হয়েছেন। এমন বাস্তবতায় দ্রুতই গ্যাস সংকট সমাধানের দাবি তাদের। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। রাজধানীর মোড়ে মোড়ে যেন সবুজের মিছিল, শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়া কুচি পাতায় পরন্ত বিকেলের সোনালি রোদ। পাশে এক অনিশ্চয়তা নিয়ে তাকিয়ে সিএনজি চালক লাপলু মিয়া। গত কয়েকদিন ধরে জীবন অনেকটাই থমকে গেছে তার। সকাল থেকে বিকেল পর্যন্ত ছুটছেন গ্যাসের সন্ধানে, কিন্তু মিলছে সামান্যই। গতকাল আমি 14 থেকে 1500 টাকা ভাড়া মারছিলাম ভাই, জমা 1200 টাকা দিছি, নিজে বাসায় 1 টাকাও নিয়ে যেতে পারিনি। গ্যাস সংকটের কারণে শুধু সিএনজি চালিত গাড়ির চাকাই থামেনি, পরিবারের আয়ের চাকায়ও এখন ধীরগতি। নিজে যদি না চলতে পারি তাহলে ফ্যামিলির মধ্যে কিভাবে টাকা পাঠাবো? আমার মা আছে, বাবা আছে, তারা বৃদ্ধ, আবার 2 মেয়ে আছে, তাদের তো খরচা, ওষুধ পানি, আবার যাবতীয় লেখাপড়া এগুলো করাইতে হয় ভাই। দেশজুড়ে চলমান গ্যাস সরবরাহ সংকটের প্রভাবে পরিমাণ মতো গ্যাস না মেলায় ক্ষোভ আর হতাশা আরও অনেক চালকের মাঝে। ফিলিং স্টেশনের কর্মীরা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে সরবরাহ, কমেছে বিক্রিও। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা অজানা। গ্যাসের লাইনে আমরা দাঁড়াই থাকি, একদিকে ধরেন 2-1 কিলোমিটার পর্যন্ত আমরা লাইন পার হয়ে চলে যাই। যে প্রেসারে গ্যাস পাবো 2-3 ঘন্টা চলবো, এরপর আর চলবো না। এদিকে শুধু ফিলিং স্টেশন নয়, আবাসিক বাসাবাড়িতেও গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে রান্নার কাজ।
গেল ২১ জুলাই মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে দিনে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। এই সংকটের মাঝে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সফলতা দেখিয়েছে কাপ্তাইয়ের দেশের প্রথম অনগ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এরই মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করেছে ৬,৩৭,০০,০০০ ইউনিট বিদ্যুৎ, যার বাজার দর ৭৫ কোটি টাকার বেশি। বিস্তারিত জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে। রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পাশে ১৯ একর পরিত্যক্ত জমিতে স্থাপিত দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০১৯ সালের ৬ মে। ২৪,০০০ সোলার প্যানেলের ৭.৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনে ব্যয় হয় ১১১ কোটি ২০ লাখ টাকা। কেন্দ্রটি গেল ৭ বছরে ৬,৩৭,০০,০০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরাসরি সরবরাহ করে আয় করেছে ৭৫ কোটি টাকার বেশি। নবায়নযোগ্য জ্বালানির এমন সাফল্যে দেশের পরিত্যক্ত জমি, বাসাবাড়ি ও জলাধারে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ব্যাপক সম্ভাবনাকে সামনে এনেছে। এটা তাপের মাধ্যমে বিদ্যুৎটা তৈরি হয়, তবে আরও যদি খালি জায়গা থাকে এই ধরনের যদি প্রজেক্ট করা যায় তাহলে আমাদের বাংলাদেশের জন্য খুবই উন্নত হবে। সূর্যের আলো খুব ভালো থাকে, তখন উৎপাদনের পরিমাণটা খুব ভালো থাকে। এটার মেনটেন্যান্স কস্ট খুবই কম, তো আমাদের যখন বিদ্যুতের ঘাটতি এটা অনেক লাভজনক। পরিত্যক্ত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের সাফল্যে নতুন করে পরিত্যক্ত জমি, ভবন ও বাসাবাড়ির ছাদ সহ জলাধারের উপরে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনার কথা জানান সৌরবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী। আমাদের আরো একটা ৭.৬ মেগাওয়াটের প্ল্যান্টের কাজ চলমান আছে, ওটা টেন্ডার সম্পন্ন হয়েছে, হয়তো খুব শীঘ্রই কাজ শুরু হবে। এছাড়াও আমাদের এখানে যে বিল্ডিংগুলো আছে সেগুলো ছাদের উপরে আমরা ৩৩২ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, সেটারও চুক্তি স্থাপন হয়ে গেছে। সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোনো ধরনের বাড়তি কোনো ক্ষতি করা হয়নি, জাস্ট ওই পরিত্যক্ত জায়গাটাই ইউজ করা হয়েছে। আর পাশাপাশি আমাদের ব্রিক ফিল্ডে আরেকটি পাওয়ার প্ল্যান্ট করার প্রক্রিয়ায় আছেন, অলরেডি টেন্ডার হয়ে গেছে, সেটার ইভ্যালুয়েশন প্রক্রিয়ায় আছে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানি সৌরবিদ্যুৎ শতভাগ পরিবেশ বান্ধব, নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় এর বৈশ্বিক চাহিদা বাড়ছে। তাই দেশের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত ও জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে পার্বত্য এলাকা সহ দেশব্যাপী সৌরবিদ্যুৎ ছড়িয়ে দিতে সরকারি সহায়তা ও ভর্তুকির দাবি সাধারণ মানুষের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নানা উদ্যোগের পরেও হলগুলোতে ঠেকানো যাচ্ছে না পোকামাকড়, মশা, ছারপোকার উপদ্রব। এমনকি ক্যান্টিনের খাবারের মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। এছাড়া আবাসন, পরিবহন নিয়েও আছে অসন্তোষ। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে সমস্যা সমাধানে তারা আন্তরিক। জাবেদ আবদুল্লাহর প্রতিবেদন। হলে থেকে বাইরে রেখে ছারপোকা নিধন কর্মসূচি পালন করেছি এবং এইটা সফল হয়েছিল প্রায় ৩ মাস। হলে কোনো ছারপোকা ছিল না, কিন্তু আবার ৩ মাস পরে আবারও ছারপোকা চলে আসছে। চালটা মোটা, তারপর হচ্ছে রান্নাতে আগে টেস্টিং সল্ট ব্যবহার করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বপ্রথম উচ্চশিক্ষার সরকারি বিদ্যাপীঠ। ছাত্র শিক্ষকদের প্রচেষ্টায় শিক্ষার মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি ধীরে ধীরে স্বমহিমায় প্রাচ্যের অক্সফোর্ড হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস র্যাঙ্কিংয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের আবাসন, হল, ক্যান্টিনের খাবার, পরিবেশ, পরিবহন সহ নানা বিষয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। ছাত্রদের অভিযোগ, ছারপোকা, মশা, মাছি, তেলাপোকার উপদ্রব বেড়েছে হলে হলে। হল প্রভোস্টদের বাধা থাকার পরেও কৌশলে ছাত্রদের অভিযোগের সত্যতা নিশ্চিত হতে একাধিক হলে আমাদের ঢুকতে হয় অনেকটা গোপনে।
সরজমিনে দেখা গেছে হলে হলে পলেস্তারা খসে পড়ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ছারপোকার বংশবিস্তার। শিক্ষার্থীরা জানান সব মিলিয়ে বিনষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। প্রত্যেকটা হলেই আসলে ছারপোকা আছে। এখন আমার সামনে হচ্ছে সেমিস্টার ফাইনাল, আমি কিভাবে কি করব? রাতে যদি ঘুমাইতে না পারি তাহলে পড়াশোনা কিভাবে করব? কারওয়ান বাজার থেকে যেটা হচ্ছে একদম 3rd গ্রেডের সবজি বা বাছাইকৃত খারাপ থাকে না, সেইগুলো অনেক সময় নিয়ে আসে। ক্যান্টিনে অপরিচ্ছন্ন পরিবেশে উপরে শুকানো হচ্ছে কর্মচারীদের পোশাক, আর তার নিচে চলছে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার তৈরির আয়োজন। কোন জায়গায় রাখবো দেখেন, রান্নাঘরের পোশাক আমগো একটা স্টোর রুম নাই যে আমরা একটা বিশ্রাম নেবো, যে কোনো একটা রুমে থাকবো বা রুমে রাখবো, আমগো এই জায়গাটা নাই। আপনারা এখানে থাকি, এখানে সব কিছু আমাদের। এটা কি টেলিকাস্ট হবে নাকি আপনারা এ বিষয়ে রেজিস্ট্রার জানান হলগুলোতে অব্যবস্থাপনা দেখাশোনার দায়িত্ব হল প্রভোস্টের, তাই সমস্যা সমাধানে উদ্যোগ তাদেরই নিতে হবে। হল প্রশাসন আছেন, এখন তো হলে ছাত্র সংসদ আছে, এগুলো তো তাদেরই দেখার কথা। হলে আমাদের ইঞ্জিনিয়ার সেকশনকে তাদের জানাতে হবে লিখিতভাবে যে আমাদের হলে এই কয়েকটা 10টা রুম বা 20টা রুমে ছারপোকার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এটা দূরীকরণের ব্যবস্থা নিতে তারা বলবে ইঞ্জিনিয়ার সেকশনকে। ইঞ্জিনিয়ার সেকশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খাবার মানটা নিয়ে হয়তো অনেক সময় অভিযোগ বিভিন্ন ধরনের আসছে। অপরদিকে 2 কার্যদিবস অপেক্ষা করেও এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নবাব সলিমুল্লাহর দান করা 600 একর জমির উপর নির্মিত গবেষণাধর্মী এই বিদ্যাপীঠে এখন শিক্ষার্থীর সংখ্যা 40,000-এরও বেশি, যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 2,000-এর উপরে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। ক্ষমতায় বসে সমালোচনাকারীদের মুখ বন্ধ করতে চায় বিএনপি, যা নতুন বাংলাদেশে কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির শীর্ষ নেতারা। বরং এনসিপি নতুন কোনো স্বৈরাচার গড়ে ওঠার আগেই তা প্রতিহত করবে। সিলেটে এনসিপির জুলাই পদযাত্রায় এমন হুঁশিয়ারি দেন তারা। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন তপু বণিক। জাতীয় নাগরিক পার্টির সিলেট পর্বের শেষ দিনের পদযাত্রায় সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুরে অংশ নেন এনসিপির নেতারা। এ সময় বলেন, এনসিপি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্ল্যাঙ্ক চেক না দিয়ে তার যৌক্তিক সমালোচনা করেই যাবে। বলেন, বাংলাদেশের তরুণদের জন্য সংস্কার লাগবে, এর কোনো বিকল্প নেই। জুলাই সংস্কার করেই থামবে এনসিপি। আওয়ামী লীগের সময় ছিল সবার সমালোচনা করেন, সমস্যা নাই, শেখ হাসিনার করা যাবে না। এইভাবে শেখ হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গণহত্যার শিকার করেছে। বিএনপিকে কিংবা জনাব তারেক রহমানকে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা এই ব্ল্যাঙ্ক চেক কখনোই দিতে পারি না। এত একটু চুপ করে থাকলে হবে না, একটু শক্তিশালী করে বিএনপিকে নাড়া দিতে হবে। আপনি বিরোধী দলীয় নেতা, মানে জনগণের আপনি ভয়েস, যদি জনগণের ভয়েস না হইতে পারেন তাহলে রাজপথে বিরোধী দল বের হবে। যদি সংসদে ফয়সালা না হয় তাহলে কোথায় ফয়সালা হবে? রাজপথে ফয়সালা হবে। এর আগে কোম্পানিগঞ্জে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, বিএনপি এখন সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। যখনই দলীয় সমালোচনা করে এনসিপি, তখন সেটা বিএনপি মেনে নিতে পারে না। একই আয়োজনে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের রাজনীতির পোস্টমর্টেম হয়েছে। এখন যদি কেউ আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে চায়, তাদেরকে স্বৈরাচার হতে দেবে না এনসিপি। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠিয়ে নেবেন, তারপরে আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন, আপনি আরেকটা ফেরাউন হলে আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো। স্থানীয় যে এলাকায় আপনার এই মানুষগুলা কষ্ট করে ভোট দিয়েছে, কষ্ট করে আপনাকে নেতা বানিয়েছে, অনেক নিপীড়িত ছিলেন, এখন মন্ত্রী পাড়ায় থাকেন, এই মানুষগুলোর দিকে তাকানো প্রয়োজন। যদি মানুষগুলোর দিকে আপনি না তাকান 5 বছরে, আগামী ইলেকশনে বা স্থানীয় নির্বাচনে এই মানুষগুলো আপনার দিকে তাকাইবে না। এনসিপির এই পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অবশেষে রাত 10টায় জৈন্তাপুরের পথসমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এনসিপির জুলাই পদযাত্রা, যেখানে কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। গোলজার আহমেদ, এখন, সিলেট।
সপ্তাহের ব্যবধানে ঝিনাইদহের কাঁচা বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামই। প্রকারভেদে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে সপ্তাহের ব্যবধানে 200 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ঝিনাইদহের কোটচাঁদপুর সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন এমআর রাসেল। রাসেল, সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দাম কেমন দেখছেন, আর কাঁচামরিচের এই যে বাড়তি দাম, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, সবজি বাজারের চলমান যে ঊর্ধ্বগতি তাতে স্বস্তির কোনো খবর নেই। নাভিশ্বাস ফেলছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম সবচেয়ে বড় যে সবজির পাইকারি বাজার রয়েছে কোটচাঁদপুর পাইকারি বাজারে, এবং সকাল থেকে এই বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে এসে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছে সেটি হলো কাঁচামরিচ, যা গত সপ্তাহে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হলো, আজকের বাজারে 280 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে এই দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন যে টানা বৃষ্টি এবং বাজারের সরবরাহ কম থাকার কারণেই কিন্তু মূলত এই দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে কিন্তু ঝিনাইদহে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার কারণে যে সবজির ক্ষেতগুলো ছিল সেগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে, যার কারণে বাজারে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু একেবারেই কম রয়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। আমরা এ বাজারের কয়েকজন ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বাজারে কোনো ধরনের সবজি কিন্তু 60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আমি এই মুহূর্তে যে পাইকারি বাজারে রয়েছি, বাজারের আজকের দামটা যদি একটু জানিয়ে রাখি তাহলে বেগুন গত সপ্তাহে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো 90 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল সেটিও 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে প্রকারভেদে 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচু সেটি 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও লাল শাক, পুঁই শাক, কাঁচকলা, ঢেঁড়স এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে। আসলে এদিকে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আবার কেউ ভিন্ন কথা বলছে, কেউ বলছে যে বাজার সিন্ডিকেটের কারণে কিন্তু অসাধু ব্যবসায়ীরা কিন্তু দাম বাড়িয়েছে। তারা চাচ্ছেন নিয়মিত যদি বাজার তদারকি করা হয় তাহলে যে অতিরিক্ত দাম বৃদ্ধি সেটি কিন্তু তারা নিতে পারবে না। অপরদিকে ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছেন যে বাজারে সরবরাহ কম এবং উত্তর অঞ্চলে যে বন্যার প্রভাবে সবজির ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু বাইরে থেকে ব্যাপারীরা এখানে আসছেন এবং অতিরিক্ত দামে কিন্তু তারা এখান থেকে সবজি নিয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রওশন। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন এমআর রাসেল। জোয়ারের পানির তোড়ে বেড়িবাঁধ, সড়ক ও স্লুইস গেট বিধ্বস্ত হওয়ায় আতঙ্কে দিন কাটছে পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দাদের। কৃষি মৌসুমের শুরুতেই এমন ভাঙনে হতাশ কৃষক। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা। যদিও বেড়িবাঁধ দ্রুত সংস্কারের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জসিম পারভেজের প্রতিবেদনে বিস্তারিত। পরপর লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর ও নদী। ভারী বৃষ্টিপাত ও ফুঁসে ওঠা নদীর স্রোতে বিধ্বস্ত কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর খ্রিস্টপল্লী এবং ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বেড়িবাঁধ সহ আঞ্চলিক সড়ক। অব্যাহত নদী ভাঙন আর জোয়ারের পানির তাণ্ডবে দফায় দফায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের বাড়িঘর, পুকুর, ঘের ও কৃষিজমি। রাঙ্গাবালী ও চালিতাবুনিয়া এবং কলাপাড়ার জালালপুর বেড়িবাঁধ সহ অন্যান্য স্থানে ভাঙন শুরু হওয়ায় নদীর তীরবর্তী মানুষ রয়েছে চরম আতঙ্কে। শিশুরা স্কুলে আসতে তাদের ভিতরে একটা সবসময়ের জন্য ভয় আতঙ্ক কাজ করে যে এখানে যে জলের যে স্রোত এবং যে গভীরতা, যদি একবার পড়ে যায় তাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। মনে হয় যে পড়ে যাব, স্রোত দেখলেই ভয় লাগে। বাড়িঘর তো তলাই যাইতে আছে, চলতে ফিরতে রান্না বান্না অনেক কষ্ট হইতে আছে মহিলাদের। এই আমন ধানের যে সিজনের যত বীজ পেলা আছে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আমরা চাই রাস্তাটা একটু ঠিক হোক, ঠিক হইলে আমরা একটু ভালোভাবে চলতে ফিরতে পারবো, যাত্রীর জন্য ভালো হইবে, আমাদের জন্য ভালো হইবে।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া ও রাঙ্গাবালী সার্কেলে 17টি পোল্ডারের অধীনে 518 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় 20 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। শুষ্ক মৌসুমে প্রায় 21 কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার হলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার বাঁধ। বিধ্বস্ত বাঁধ ও স্লুইস গেট জরুরি সংস্কারের প্রস্তুতির কথা জানান এই কর্মকর্তা। এটা আমরা মেরামত করতেছি এবং এটা নতুন একটা স্লুইস করার জন্য আমরা প্রস্তাবনা উপরে পাঠিয়েছি। এটা আমাদের নজরদারিতে আছে। যেখানেই ভাঙ্গন দেখা দেবে সেখানে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। বিগত বছরের তুলনায় চলতি বছর সমুদ্র ও নদ নদীর পানি ও স্রোত অস্বাভাবিকভাবে বেড়েছে। উপকূলীয় অঞ্চল রক্ষায় নদী শাসনের পাশাপাশি খনন এবং কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হলে সম্ভাবনাময় দক্ষিণাঞ্চলের কৃষক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আরও গতিশীল হবে বলে আশা বিশেষজ্ঞদের। এখন পটুয়াখালী। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর পর্যন্ত 29 কিলোমিটার আঞ্চলিক সড়ক এখন চলাচলের অযোগ্য। বাঁধ উঁচু করতে রাস্তায় মাটি ফেললেও তা আর পাকা করা হয়নি। ফলে বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোবালির পাশাপাশি সড়কে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। ভোগান্তিতে 2 উপজেলার 20টি গ্রামের মানুষ। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। 6 বছর আগে যমুনা নদীর তীর ঘেঁষে প্রায় 135 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত 29 কিলোমিটারের বাঁধের রাস্তাটি। কিন্তু 2 বছর আগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি উঁচু করতে রাস্তার উপর মাটি ফেলে পানি উন্নয়ন বোর্ড। মাটি ফেলার 2 বছর পার হয়ে গেলেও সড়কটি আর পাকা না করায় ভোগান্তি চরমে পৌঁছেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন 2 উপজেলার 20টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এনায়েতপুর হাসপাতালে আসা রোগী, হাটের তাঁত ব্যবসায়ী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। একাধিক স্থানে ছোট বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। একটু বৃষ্টি হলে পানি বাজে, কাদা হয়, হাঁটতে পারে না, যাইতে পারে না। মানুষ যে হাইটে যাবো, হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। ছাত্রছাত্রীরা একটু বাসা থেকে বের হওয়ার সাথে সাথে তাদের ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে, পোশাক নিয়ে স্কুলে তারা যেতে পারতেছে না। জায়গা জায়গায় ছোটো ছোটো গর্ত, এখান থেকে শাহজাদপুর পর্যন্ত রাস্তাটা পুরোটাই কাদা। রাস্তা হাইটে আসা নাকি হাইটে যাওয়া নাকি, মানে এই যে দুর্ভোগ পড়ছে, দুর্ভোগের কোনো শেষ নাই। গাড়ি ভেঙে যায়, তো ওটা বাচ্চা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, চেসিস ভেঙে যায়। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, কেবল এই সড়কটি নয়, সিরাজগঞ্জের ছয়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে পাবনা পর্যন্ত 3টি সড়কের সমন্বয়ে 1775 কোটি টাকা ব্যয়ে 88 কিলোমিটারের একটি আধুনিক মহাসড়ক নির্মাণের মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 25 কিলোমিটার রোড আছে। এই 25 কিলোমিটার রোডকে একটি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে। এটা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার এবং অঙ্গীকার আছে সেটার আলোকেই এই রাস্তাটা পাঠানো হয়েছে। তারাও আন্তরিক, তারাও এটার পিছনে কাজ করতেছে। তা আমরা পাঠিয়ে দেবো, এটা দ্রুতই হয়ে যাবে আশা করা যায়। মেগা প্রকল্পের কাজ কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আপাতত এই 29 কিলোমিটার সড়কটির দ্রুত সংস্কার বা পাকা করে চলাচলে স্বস্তি ফেরানো হোক, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী হাজারো মানুষের। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। মানব পাচারকারীদের গুজবের ফাঁদে পড়ে স্পেনের সেউতায় জড়ো হয়েছেন হাজারো অভিবাসন প্রত্যাশী। সমুদ্র পথে আটক অভিবাসীদের মরক্কোতে ফেরত পাঠানো যাবে না, স্পেনের সুপ্রিম কোর্ট এমন রায় দিয়েছে বলে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালায় মানব পাচারকারী চক্র। আর এই প্রলোভনে স্পেনে ঢুকে পড়েন প্রায় 60,000 অভিবাসী। এরই মধ্যে অভিবাসন প্রবাহে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 57 জনে। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের সার্বভৌম ছিটমহল সেউতা। কাটাতারের বেড়া পার হয়ে মরক্কো থেকে এই সেউতায় ঢুকে পড়েছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। 2021 সালে সবশেষ এমন দৃশ্য দেখেছিল বিশ্ববাসী। সেবার প্রায় 10,000 তরুণ সীমান্ত পার হয়ে চলে আসেন স্পেনের এই সেউতা অঞ্চলে। এখন প্রশ্ন ওঠে, ঠিক কী কারণে 1-2 দিনের ব্যবধানে এত বিপুল সংখ্যক মানুষ একসাথে সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন সেউতায়।
এই গণ অনুপ্রবেশের পেছনে মানব পাচারকারী মাফিয়া চক্রের গুজবকে দায়ী করছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট সমুদ্রপথে আসা অভিবাসীদের সরাসরি ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় বাধ্যবাধকতা সংক্রান্ত একটি রায় দেন। পাচারকারী চক্র এই রায়ের ভুল ব্যাখ্যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে হাজার হাজার মানুষকে সীমান্তে টেনে এনেছেন বলে ধারণা করা হচ্ছে। ছড়িয়ে পড়া গুজবটি ছিল সমুদ্রপথে আটক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। রায়ে এমন নির্দেশ দিয়েছেন স্পেনের সর্বোচ্চ আদালত। কিন্তু এর সঙ্গে আছে অর্থনৈতিক সংকটের চিত্র। মরক্কোয় তরুণ ও নারীদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। কাজের অভাব ও দারিদ্র্য তাদের ইউরোপে ভাগ্য অন্বেষণে বাধ্য করছে বহু বছর ধরে। এখানে যোগ হয়েছে ভৌগোলিক সুবিধার বিষয়টিও। সিউতা ও মেনিলা ইউরোপীয় ইউনিয়নের সাথে আফ্রিকার একমাত্র স্থল সীমান্ত হওয়ায় মরক্কো থেকে খুব সহজেই সেখানে পৌঁছানো সম্ভব। বছরের অন্যান্য সময়েও এই সিউতায় অভিবাসীদের অনুপ্রবেশ ঘটে, কিন্তু এমন ব্যাপক হারে নয়। এদিকে অভিবাসী অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মহল। সীমান্ত লঙ্ঘনের এই দৃশ্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইইউ কমিশনার। আর প্রয়োজনে স্পেনের সাথে সেনগেন মুক্ত সীমান্ত চুক্তি স্থগিত করার হুমকি দিয়ে রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এল নিনো আবহাওয়া পরিস্থিতির কবলে পড়তে পারে বিভিন্ন দেশ, এর লাতিন আমেরিকার দেশগুলো। একদিকে হরমুজ অচলাবস্থা, অন্যদিকে এল নিনোর শঙ্কা। সব মিলিয়ে বৈশ্বিক কৃষিজাত পণ্য সরবরাহ ব্যবস্থায় আসছে বড় সংকট। এর চেয়েও চাঞ্চল্যকর তথ্য, ইতিহাসের ভয়াবহ পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে এবারের এল নিনো। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। তাপপ্রবাহ, দাবানল, বন্যা, ভূমিধস, বিশ্বজুড়ে চলমান এই বিপর্যয়গুলোর মধ্যেও সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে এল নিনোর আগমন বার্তা। সহজ কথায়, প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের পানির উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার প্রাকৃতিক ঘটনাকে বলা হয় এল নিনো। এটি সাধারণত 9 থেকে 10 মাস পর্যন্ত স্থায়ী হয় এবং প্রতি 2 থেকে 7 বছর পর পর ঘটে। এল নিনোর প্রভাবে সমুদ্রের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের গতি ও চাপ বদলে যায়। এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশে বৃষ্টি কমে গিয়ে বাড়ে খরা ও গরম। দক্ষিণ আমেরিকা অঞ্চলে এর প্রভাবে দেখা দেয় প্রবল বর্ষণ ও বন্যা। এবার এল নিনো নিয়ে চাঞ্চল্যকর এক পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মারাত্মক এল নিনো আবহাওয়া পরিস্থিতির কবলে পড়তে পারে লাতিন আমেরিকার দেশগুলো। আরও আশঙ্কা করছেন, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বৈশ্বিক কৃষিখাতে বড় ধরনের ক্ষতি হতে পারে এই এল নিনোর কারণে। Nuestra preocupación es el niño, pero también la combinación del niño con el problema del estrecho de Hormuz. Y te explico por qué. Lo que ha llevado el estrecho de Hormuz es a la reducción de uso de insumos. একদিকে ইরান যুদ্ধের কারণে সার ও বীজের সরবরাহ সংকট আছে বিশ্বজুড়ে। এর মধ্যে বছরের শেষ 4 মাস লাতিন আমেরিকা অঞ্চলে বৈরী আবহাওয়া থাকলে কৃষিখাতে এর দ্বিগুণ নেতিবাচক প্রভাব পড়বে। আরও আশঙ্কার কথা, লাতিন আমেরিকা জুড়ে এল নিনোর প্রভাব হবে অসম। চলতি বছর পেরুর উত্তর উপকূলে বন্যা আর উঁচু এলাকায় ছিল পানির সংকট। এই অসম ব্যবস্থা এবার উত্তর এবং দক্ষিণ চিলির মধ্যে দেখা দিতে পারে বছরের শেষ প্রান্তিকে। বিজ্ঞানীরা বলছেন, এবছর এল নিনো দেখা দেওয়ার সম্ভাবনা আছে 81%, যা 1950 সালের পর সবচেয়ে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। ফলে ক্ষয়ক্ষতি কমাতে কৃষিপণ্যের পরিবহন ব্যবস্থার উপর নজর দেয়া, সহনশীল বীজ তৈরি করা এবং ফসল কাটার প্রক্রিয়া ত্বরান্বিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। কারণ বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা ও কৃষিপণ্য বাণিজ্যের অন্যতম প্রধান চালিকা শক্তি লাতিন আমেরিকা। অঞ্চলটি বিশ্বের বৃহত্তম খাদ্য রপ্তানিকারক অঞ্চলগুলোর একটি, যা এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে প্রধান খাদ্যপণ্য সরবরাহ করে থাকে। এই অঞ্চলে যদি বছরের শেষ 4 মাস আবহাওয়া প্রতিকূল থাকে, তাহলে ভুগবে গোটা বিশ্বই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। অপেক্ষার পালা শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম ধাপে গেছেন কোচিং স্টাফ সহ 18 জনের বহর। বাকিরা রওনা দেবেন কাল। এদিন ক্যামেরার সামনে কথা বলেননি কোনো ক্রিকেটার। দেখুন আসাদুজ্জামান লিটনের প্রতিবেদন। ঘরের মাঠে প্রস্তুতি নেওয়া শেষ, এবার অস্ট্রেলিয়ায় মূল পরীক্ষার পালা। আর সে লক্ষ্যে শুক্রবার রাতে প্রথম ধাপে দেশ ছেড়েছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার ও টিম অফিসিয়ালরা। বিমানবন্দরে শুরুতে দেখা যায় ফিল সিমন্সকে,
জাতীয় দলের হেড কোচের কিছুক্ষণ পরই সপরিবারে আসেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। একে একে ইমিগ্রেশন এরিয়ায় প্রবেশ করেন তালহা জোবায়ের ও মোহাম্মদ আশরাফুলও। প্রথম ফ্লাইটে 10 জন কোচিং স্টাফদের সাথে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবেই বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক, তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ। আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম ম্যাচ। এর আগে 6 থেকে 8 আগস্ট 3 দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের শেষবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। সিরিজের শেষ ম্যাচ শুরু হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায়। 2 ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অস্ট্রেলিয়ার মাটিতে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়েই উড়াল দিচ্ছেন ক্রিকেটাররা, যেখানে সঙ্গে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের মাটিতে স্মরণীয় কিছু টেস্ট জয়ের আত্মবিশ্বাস। স্কোয়াডের বাকি ক্রিকেটাররা আগামী 2 আগস্ট আরেকটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। ফিফা এবং ওয়েফার মধ্যকার রাজনৈতিক দ্বিমুখী লড়াই এবার বড় ধরনের মোড় নিতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর একক প্রভাবের লাগাম টানতে তার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর পরিকল্পনা করছে ওয়েফা। আর সেই লড়াইয়ে তারা পাশে চাইছে ফরাসি ক্লাব পিএসজির মালিক নাসের আল খেলাইফিকে। মিনারুল ইসলাম জানাচ্ছেন বাকিটা। বিশ্ব ফুটবলের রাজত্ব ও নীতি নির্ধারণে উয়েফা এবং ফিফার ভেতরের দ্বন্দ্ব বহুদিনের, তবে এই লড়াই এবার আরও তীব্র হচ্ছে। দ্য টেলিগ্রাফের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চেয়ার নড়বড়ে করে দিতে আন্তর্জাতিক ফুটবলে নতুন নেতৃত্ব আনার জোর চেষ্টা চালাচ্ছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। আর এই পদের জন্য উয়েফার মূল পছন্দ পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি কেবল পিএসজির প্রধানই নন, বরং ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং উয়েফার নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য। কিন্তু প্রশ্ন উঠছে, কেন ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে বা সরাতে এত তৎপর হয়ে উঠছে ইউরোপ? এর নেপথ্যে প্রধান কারণ ফিফার বিতর্কিত সূচি এবং বাণিজ্যিক নীতি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উদ্যোগে 32 দলের বর্ধিত ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন এবং 48 দলের বিশ্বকাপ প্রবর্তন আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের ম্যাচ সূচিকে চূড়ান্ত জটের মুখে ঠেলে দিয়েছে। উয়েফা এবং ইউরোপীয় ক্লাবগুলোর অভিযোগ, ফুটবলারদের শারীরিক সক্ষমতা ও ক্লাব স্বার্থ তোয়াক্কা না করে কেবল নিজেদের বাণিজ্য ও আধিপত্য সম্প্রসারণেই বেশি মগ্ন ফিফা। একই সাথে চ্যাম্পিয়ন্স লিগ সহ ইউরোপের মূল ফুটবল সত্ত্ব ও বিশ্ব ফুটবলের রাজস্ব বণ্টনে ফিফার একক নিয়ন্ত্রণের চেষ্টাও ভালোভাবে নেয়নি উয়েফা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও ইউরোপ উভয় অঞ্চলেই সমান প্রভাবশালী নাসের আল খেলাইফিকে ইনফান্তিনোর যোগ্য বিকল্প ভাবছে উয়েফা। বিপুল আর্থিক শক্তি এবং ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে তার সুসংহত অবস্থান ইনফান্তিনোর বিশ্বব্যাপী আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন ইউরোপীয় ফুটবলের নীতি নির্ধারকরা। যদিও নাসের আল খেলাইফি বা উয়েফার আনুষ্ঠানিকভাবে এখনই কোনো প্রার্থিতা ঘোষণা দেয়নি, তবে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানানো এই তোড়জোড় ইঙ্গিত দিচ্ছে বিশ্ব ফুটবলের ক্ষমতার মূল মঞ্চে খুব শীঘ্রই বড় ধরনের পট পরিবর্তনের লড়াই শুরু হতে যাচ্ছে। মিনারুল ইসলাম, এখন। উয়েফা এবং কনকাকাফ অঞ্চলের পর ফিফা বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশন এএফসি। সংস্থাটির ভাষ্য, ফিফার অধীনে বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান তৈরি একেবারেই অগ্রহণযোগ্য। এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর উপদেষ্টা কার্লোস কর্দেইরো। জুবাইর আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশগুলো। মধ্য ও উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলো প্রত্যাখ্যান করেছে ফিফার বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরির সিদ্ধান্ত। আর এবার তাতে যোগ দিয়েছে এশিয়ান ফুটবল। সরাসরি বিশ্বকাপ বয়কট না করলেও উয়েফা এবং কনকাকাফকে সমর্থন জানিয়েছে এএফসি। নিজেদের অফিসিয়াল বার্তায় এএফসি জানায়, বিশ্বকাপ বর্জনের যে বাস্তব সম্ভাবনা সামনে উঠে এসেছে তা সকলেরই বিবেচনা করা উচিত। এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম স্বাক্ষরিত চিঠিতে সংস্থাটি বলছে, বিশ্বকাপকে বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার প্রস্তাবনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। উয়েফা কনকাকাফের পর এএফসিও এখন ফিফাকে ফেলেছে চাপে।
ইতিমধ্যে বিশ্বকাপের বাণিজ্যিকীকরণের প্রতিবাদে পদত্যাগ করেছেন ফিফা প্রেসিডেন্টের উপদেষ্টা কার্লোস কর্দেইরো। যুক্তরাষ্ট্র ফুটবলের প্রধানকে ফিফা সভাপতি ইনফান্তিনো নিজেই নিয়োগ দিয়েছিলেন। এবার তার পদত্যাগে কিছুটা বিপাকেই পড়ছে ফিফার পরিকল্পনা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে আরও অস্বস্তিতে ফেলবে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের মন্তব্য। সংস্থার প্রধান লিসে ক্লাভেনেসের ভাষ্য, ফিফা প্রেসিডেন্ট হিসেবে নিজ পদে আস্থা হারিয়েছেন ইনফান্তিনো। Och kanskje litt i økende grad òg hvor ting må innom styret, altså rett og slett styringsprinsipper og regler. Så mister du fort tillit, burde du kanskje gjøre i veldig mange land, men det er i hvert fall gjort hos oss. সামগ্রিক চাপের মুখে কিছুটা নম্র হলেও ফিফা সভাপতি ইনফান্তিনোর বাণিজ্যিক পরিকল্পনা আপাতত বিশ্বব্যাপী নিন্দিত, সেটাই এখন স্পষ্ট। জুবায়ের আহমেদ, এখন। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।